চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবুক্রেসি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, সমাজের দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন বিচ্যুত না হয়। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, গণমাধ্যমের সাথে যে মেলবন্ধন সেটা যেন অটুট থাকে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন করেন, এত সংগ্রামের পর কেন মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা হবে? প্রথম আলো, ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। এই পরিবেশের জন্য এতদিনের এত রক্ত, এত শহীদ, এত যে জীবন চলে গেছে পৃথিবী থেকে, এর জন্য তো হয়। মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন? তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি, কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতার পর কি পরিস্থিতি হবে সেটা আমি বলতে পারি। তো এখন পরিস্থিতি তো অনেকটা ওই রকমই বিষয়ের দিকে এগোচ্ছে বা গড়িয়ে যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুর 12টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক হয় 1 ঘণ্টা। বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। বৈঠকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী আচরণ প্রতিপালন সহ আরও কিছু বিষয়ে আলোচনা হয়। এদিকে আজই আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহসিনা জেসি। বৈঠকে কি আলোচনা হলো, এ নিয়ে বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন সংক্রান্ত যে সকল প্রস্তুতি রয়েছে তার সবকিছুই পুরোদমে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আজকে নির্বাচন কমিশন ভবনে এসেছিলেন তিন বাহিনীর প্রধানরা। সকাল 12টা নাগাদ তারা নির্বাচন কমিশন ভবনে ঢোকেন এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তারা 1টার পরে তারা নির্বাচন ভবন ত্যাগ করেন এবং সাংবাদিকরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা বলেছেন যে নির্বাচন কমিশন পক্ষ থেকে তাদেরকে গণমাধ্যমকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে বেলা 2:30টা নাগাদ আরেকটি গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে নির্বাচন কমিশন সচিবালয়ে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই সভায় আলোচনা হবে। এই সভার আলোচনাসূচিতে বলা হয়েছে যে নির্বাচন পূর্ব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে আলোচনা হবে। একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম এবং যৌথ বাহিনীর যে ভূমিকা, সেই বিষয়গুলো আজকের এই সভায় আলোচনা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আর গণমাধ্যমকে এই সভার যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো গণমাধ্যমকে অবহিত করা হবে বৈঠকটি শেষ হলে। তো আমার কাছে আসলে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। যখন গণমাধ্যমকে অবহিত করা হবে তখন আমরা আপনাদেরকে আরো সরাসরি সবকিছু জানাতে পারবো। জেসি, ধন্যবাদ আপনাকে। পিএফ বাসার ঘাটিতে মুক্তিবাহিনীর উপপ্রধান AK খন্দকার বীর উত্তমের জানাজা হচ্ছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এ পর্যায়ে পালিত হবে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন পর্ব। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ও রংপুর ৩ সদর আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএন কাদেরের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। দুপুরে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলটির ৫ জন সিনিয়র সদস্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় নেতারা বলেন তারেক রহমান দেশে ফিরে প্রচারণায় অংশ নেবেন। আর রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এর মধ্য দিয়েই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জাতীয় পার্টি। মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় নেতারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন। ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্রে পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয়। গেল 18 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদের মৃত্যুর খবরে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে এগিয়ে যায় বিক্ষুব্ধরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয়। এরপর থেকে সহকারী হাইকমিশনার কার্যালয়ে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বাংলা পক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে কলকাতার বেগবাগান ও পার্ক সার্কাস ৭ রাস্তার মোড়ে জমায়েত হয় সংগঠনটির শতাধিক নেতাকর্মী। তারা বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে মিছিল করে এগোতে গেলে প্রায় ২০০ মিটার দূরে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সংগঠনটির সদস্যরা। বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে এরই মধ্যে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ৩ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন সংগঠনের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র সহ তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর এবং বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ করে। এতে ভবনের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সুদানে নিহত বাংলাদেশের ৬ সেনা সদস্যের জানাজা হয়েছে। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, জাতিসংঘের প্রতিনিধি। শান্তিরক্ষীদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। সকালে সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আনা হয় সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। জানাজার আনুষ্ঠানিকতায় প্রথমে নিহতদের জীবন বৃত্তান্ত পাঠ করা হয়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাহিনী প্রধানের কাছে তুলে ধরা হয় নানা আর্জি। আমার বড় ভাইয়ের একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। স্যার, আপনার কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার। জানাজার পর জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষে এবং ৩ বাহিনীর প্রধান ও জাতিসংঘের প্রতিনিধি কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতিসংঘের প্রতিনিধি বলেন, এই সৈনিকদের আত্মত্যাগ বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। পরিবারগুলোর প্রতি আমরা আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রিয়জনেরা তাদের মাতৃভূমি বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন এবং ইউনিসেফকে সম্মানিত করেছেন। পতিত শান্তিরক্ষীদের স্মৃতি যেন আমাদের শক্তি যোগায় এবং তারা যে শান্তির জন্য জীবন দিয়েছেন তা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করতে আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।
disrespected. গত শনিবার শান্তিরক্ষীদের মরদেহ আনা হয় ঢাকায়। 13ই ডিসেম্বর সুদানের আবেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সেনাঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশি সেনাবাহিনীর 6 জন নিহত হন। ঢাকায় জানাজা শেষে মরদেহ পাঠানো হয় নিজ নিজ গ্রামের বাড়িতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শুরু থেকেই সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশিরা। এই মিশনে এখন পর্যন্ত 168 বাংলাদেশি জীবন উৎসর্গ করেছেন। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা। সকালের আলো ফোটার পর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তার শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই। কবর জিয়ারত করে জামায়াতের আমির মন্তব্য করেন, ষড়যন্ত্র করে ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে আজ বিকেল 5:15টার মধ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। বড় হয়ে আমি হাদির মামার মতন হতে চাই। আমারও ইচ্ছা আছে হাদির মতো হওয়ার। সে তো দেশের জন্য অনেক কাজ করে গেছে। এই কথাগুলো কোনো রাজনৈতিক স্লোগান নয়, এগুলো বলছে ছোট ছোট শিশুরা, যারা আজ প্রথমবার কোনো কবরের সামনে দাঁড়িয়ে চিনছে এক মানুষের স্বপ্নকে। জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধাদের সাথে রাজপথে নেমেছিলেন হাদি। তিনি আজ নির্বাক, নেই নির্বাচনী প্রচারণার কোনো তোড়জোড়, সহযোদ্ধাদেরও কাজের গতি পাল্টেছে। হাদির কবর জিয়ারতে গিয়ে তাদের কারো চোখে পানি, কেউ করছেন প্রার্থনা। আমার ছেলের জন্য যেরকম লাগে আমি চিনি না জানি না, তার চেয়ে বেশি লাগতেছে আমার হাদির জন্য। শরীফ ওসমান হাদি ভাই একজনই ছিল, আর পৃথিবীতে আসবে না শরীফ ওসমান হাদি ভাই বাংলার জন্য। তাই উনার উদ্দেশ্যে আমি বলতেছি, উনি শহীদ হয়েছেন, উনি মরেন নাই। তার জন্য আমরা দোয়ার মাগফিরাতের জন্য আমরা সকাল থেকে মিরপুর থেকে এখানে আসছি। শুধু তারাই নন, কেউই মেনে নিতে পারছেন না হাদির এই চলে যাওয়া। সকাল থেকে সর্বস্তরের মানুষ হাদির কবর ছুঁতে আসেন। প্রশ্ন রাখেন, মানুষের নিরাপত্তাই যদি না থাকে তবে কিসের ইনসাফ? আমরা শপথ নিচ্ছি, আমরা এক একজন শহীদ শরীফ ওসমান হাদি তৈরি হব। এমন হাদির মতো সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্মায়। বীর ওসমান হাদির যে পরিচয়টা আমি ওদের মধ্যে অবশ্যই দিব। আমি মনে করি যে উনি আমাদের মাঝে আছে, বাংলাদেশ যতদিন থাকবে, বেঁচে থাকবে, ততদিন উনি আমাদের সবার মাঝে বেঁচে থাকবে। ওসমান হাদির হত্যাকে ষড়যন্ত্র উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান চাইলেন সুষ্ঠু ও ন্যায় বিচার। সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। এদিকে হাদি হত্যার বিচারের বিষয়ে 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সহযোদ্ধারা। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করেছেন তারা। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসন আমলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে 23শে ডিসেম্বর করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এই আদেশ দেওয়ার কথা ছিল আজ। এই মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 3রা ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিকে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবির সাবেক 2 কর্মকর্তা সহ 4 জনের অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে 24শে ডিসেম্বর। এই মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেপ্তার আছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 208, নারায়ণগঞ্জ 5-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 5-এ, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা কি রয়েছে। জনাব মাসুদুজ্জামান মাসুদ, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই যে আপনি যদি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, নারায়ণগঞ্জ 5কে গড়ার জন্য আপনার কি কি পরিকল্পনা থাকবে? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনার ডিবিসি কর্তৃপক্ষকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনার দর্শকদের এবং নারায়ণগঞ্জ 5 আসনের নাগরিকদের। আমাদের আসলে জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন পেয়েছি, ইনশাল্লাহ নির্বাচন করতে যাচ্ছি আমরা।
আমাদের একটা পরিকল্পনা আছে এই শহরটাকে বাসযোগ্য একটা নগরী গড়ার, এই শহর এবং বন্দরকে মিলিয়ে অনেক ধরনের পরিকল্পনা আছে। এর ভিতরে ধরেন যানজট একটা মূল সমস্যা এই শহরের, আইন শৃঙ্খলা এটাও একটা বড় ইস্যু, মাদক একটা বড় ইস্যু, কিশোর গ্যাং বলতে যা বোঝায় এটা একটা বড় ইস্যু। এই সমস্ত নিয়ে আমরা কাজ করতে চাই। পাশাপাশি তরুণদেরকে এবং প্রবীণদেরকে যোগ করে আমরা তরুণ এবং প্রবীণদেরকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করে এই শহরটাকে একটা বাসযোগ্য এবং আধুনিক নগর গড়ার আমাদের পরিকল্পনা আছে। আপনি দেখবেন যে আমাদের শহরটা চলার অনুপযোগী হয়ে গেছে এবং সমস্ত জায়গাটার এই যে ড্রেনেজ ব্যবস্থা বলেন, ফুটপাত বলেন, এখানে সাধারণ মানুষ হাঁটতে পারে না। এই জায়গাটাতে আমাদের অনেক বড় একটা পরিকল্পনা, সেটা সিটি কর্পোরেশনের সাথে নিয়ে একটা কাজ করার আমাদের পরিকল্পনা আছে। আইন শৃঙ্খলা, আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটা বড় শহর এবং এটা একটা শিল্প বান্ধব শহর, শিল্প নগরী। শিল্প বান্ধব কতটা আসলে সেটা বলা যায় না, শিল্প বান্ধব আসলেই না। এরপরে আছে আপনার ধরেন এই যে নদী, শীতলক্ষার নদী, নদীটা আসলে এখন মৃত। এই নদীটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। পরিবেশ যথেষ্ট খারাপ, আপনি শ্বাস নিতে পারা যায় না শহরটার ভিতরে, ধুলাবালি ময়লা। এবং আরও একটা জিনিস, এই যে মাদক একটা মানে বড় ইস্যু, আমাদের তরুণ সমাজকে কিন্তু শেষ করে দিচ্ছে। আমাদের মানুষ কিন্তু ঘরে ঘরে যান, ঘরে ঘরে এই সমস্যা আছে। আমাদের যারা প্যারেন্টস আছে, অভিভাবকদের একটা মূল দিক হচ্ছে যে এই মাদক থেকে আমাদেরকে মুক্তি দেন। আইন শৃঙ্খলাটা যেরকম খারাপ, মাদক নিয়েও অনেক বাজে একটা অবস্থা আছে। সর্বোপরি অনেক বড় একটা কাজের জায়গা আছে এডুকেশন নিয়ে, এবং ইন্ডাস্ট্রিয়াল হাব আমরা করতে চাই। আমরা একটা মেডিকেল কলেজের একটা ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটা প্ল্যান আছে, আমরা একটা নদীর ওই পারে, যেহেতু বন্দরে, যেহেতু শহরে এত বড় জায়গা নাই, সেখানে আমরা একটা বড় ইকোনমিক জোন করার পরিকল্পনা আমাদের আছে, আমাদের দলের আছে, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার অনেক বড় একটা পরিকল্পনা সারা দেশব্যাপী আছে, এবং সেটা অবশ্যই আমি আশা করব প্রায়োরিটি দিবেন নারায়ণগঞ্জকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে নারায়ণগঞ্জের 5টি আসনের নির্বাচনী ইলেকশন এক্সপ্রেস। আমাদের পরবর্তী আয়োজন সংসদীয় আসন 209-এ। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। সমুদ্র পাড়ের জেলা পটুয়াখালীতে বেড়েছে শীতের অসুখ বিসুখ। হাসপাতালে রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা। জেলার একমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়ে পড়েছে। হঠাৎ করেই পটুয়াখালীতে বেড়েছে শীত, পাল্লা দিয়ে বেড়েছে শীতের অসুখ বিসুখ। সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও ভাইরাল ইনফেকশনে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে রাত পর্যন্ত রোগীর ভিড় লেগেই আছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড সংকটে প্রতিটিতে 2 জন, আবার কোথাও 3 জনকে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাই পাশের পার্শ্বশয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবি স্থানীয়দের। তোমরা বারিন্দায় সিট পাইছি, তাও 2 জন করে সিট তো পাওয়া যায় না, রোগী অনেক। তবে একটা পাইছি বেড এই জায়গায় 2 জন। একটা বেডে তো একজনের বেশি থাকার কখনোই সম্ভব না। সুস্থ হবে তার তো অসুস্থ হয়ে পড়ে আরো। নিউমোনিয়া, শ্বাসকষ্ট আর ভাইরাল জ্বরের রোগী বেশি আসছে। তাপমাত্রা কমার কারণে পরিস্থিতি আরো কঠিন হচ্ছে। আমাদের এখন রোগীর সংখ্যা অনেক বেশি, প্রতি বেডে 2 থেকে 3 জন করে রোগী থাকতেছে। এই জন্য এই সময় বাচ্চাকে সতর্ক থাকা, পোশাক পরিচ্ছদের ব্যাপারে, পুষ্টিকর খাবার খাওয়ানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুব জরুরি। এবছর ডিসেম্বর পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে ৩,৮৭৮ জন আর ডায়রিয়ায় ১৩,০১২ জন আক্রান্ত হয়েছে জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বারের কাছে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন 10 জন, আহত অন্তত 10 জন। স্থানীয় সময় শনিবার রাতে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জোহানেসবার্গ শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বেকার্স ডালে দুটি গাড়িতে এসে বারের সামনে এলোপাতাড়ি গুলি চালায় বেশ কয়েকজন বন্দুকধারী। ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন। হামলার পরই পালিয়ে যায় বন্দুকধারীরা। হতাহতদের পরিচয় ও কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট করেনি পুলিশ। বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। গত 2 দিনের প্রবল বর্ষণে ডুবে গেছে অনেক এলাকা। পানি ঢুকে পড়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বহু হোটেলে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। জলাবদ্ধ এলাকা থেকে পানি সরাতে কাজ করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সমুদ্র সৈকত ও পার্ক সহ বহু পর্যটন এলাকা। বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে অন্তত 13টি ফ্লাইট। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।